সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বিবিএ এবং প্রিলিমিনারি টু মাস্টার্সের জন্য চতুর্থ অধ্যায়, সেটা হচ্ছে কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ। তো এই অধ্যায়ের আমরা এর আগে অনেকগুলো ম্যাথ দিয়েছি, আর এখনও আমরা ম্যাথগুলো দিচ্ছি। তবে সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, বেসিক ক্লাসটা একটু দেখে আসবেন। বেসিক ক্লাসটা হচ্ছে সূত্রের আর কি। বেসিক ক্লাসগুলো যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে সূত্রটা আসলে কোন কোন সূত্রগুলো কখন অ্যাপ্লাই করতে হয় আর কি। আর এই অধ্যায়ের একদম আমি ধারাবাহিকভাবে সবগুলো ম্যাথে আমি দিচ্ছি, মানে আশা করি আপনাদের আর এই অধ্যায় থেকে ম্যাথের আর কোনো ধরনের প্রবলেম হবে না। যা যদি হয় সমস্যা নাই, কমেন্ট সেকশনে জানাবেন, যথাসাধ্য চেষ্টা করব। এবার আমরা প্রবলেম 12তে যাই। প্রবলেম 12টা হচ্ছে কি, দ্য অপারেটিং রেজাল্ট অফ সাকিব এন্টারপ্রাইজ আর গিভেন বিলো। ইয়ারটা দিছে 2টা বছরের, 20 সালের আর 21 সালের। সেলস হচ্ছে 20 সাল হচ্ছে 5 লক্ষ টাকা, আর 21 সাল হচ্ছে 8 লক্ষ টাকা। প্রফিটটা হচ্ছে 20 সাল হচ্ছে 1 লক্ষ টাকা, আর 21 সাল হচ্ছে 1,75,000 টাকা। রিকোয়ারমেন্টটা একটু দেখি কি বলছে। করণীয়টা পিবি রেশিও বের করতে বলছে, আর 2 নম্বরে ফিক্সড কস্টটা বের করতে বলছে। এখন এই প্রফিট, এই পিবি রেশিওর কিন্তু আমাদের সূত্র আছে। এই প্রফিট ভলিউম রেশিও কমা বা পিবি রেশিও একই কথা, ইকুয়ালস টু চেঞ্জ ইন প্রফিট ডিভাইডেড বাই চেঞ্জ ইন সেলস ইন্টু 100। চেঞ্জ ইন প্রফিট বলতে কি বলছে, এই যে প্রফিটটা আছে, এই যে প্রফিটটা আমাদের আছে, এই প্রফিটটা এই 1,75,000 থেকে 1 লক্ষ টাকা মাইনাস করতে হয়। এখন এটা আমরা কেন 1,75,000 থেকে 1 লক্ষ মাইনাস করছি, আমরা এই জিনিসটা এখানের মধ্যে সবসময় মাথায় রাখতে হবে, যেটা বড় অ্যামাউন্ট সেটাকে আগে লিখতে হবে, কারণ বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করি। আর যদি আমরা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করতে যাই তখন আবার এটা বিয়োগ হয়ে যায়। তখন আমরা এটাকে লিখলাম। এবার নিচেরটা চেঞ্জ ইন সেলসও সেম একইভাবে, 8 লক্ষ থেকে 5 লক্ষ গেলে আমাদের আর ইন্টু 100, তাহলে 1,75,000 থেকে 1 লক্ষ গেলে আমাদের 75,000, 8 লক্ষ থেকে 5 লক্ষ গেলে আমাদের 3 লক্ষ টাকা ইন্টু 100। এটা ক্যালকুলেশন করলে আমাদের টোটাল 25% হচ্ছে। এবার এই 25%টা হচ্ছে পিভি রেশিও। আমি এখানে একটা নোট লিখে দিছি যে বড় প্রফিট থেকে ছোট প্রফিট বিয়োগ করে যে অ্যামাউন্টটা আসবে সেটা হলো চেঞ্জ ইন প্রফিট। মাথায় থাকবে এই কথাটা, যে চেঞ্জেন্স প্রফিটটা মানে কি, যে মানে আমাদের পরিবর্তিত যে লাভ আর কি, মানে পরিবর্তিত লাভটা আমাদের কত আসতেছে। সেই জন্য বড় প্রফিট থেকে ছোট প্রফিটকে বিয়োগ করলে যে অ্যামাউন্টটা আসবে সেটা হলো আমাদের চেঞ্জ ইন প্রফিট। এবার আসেন, দ্বিতীয় নাম্বার আমাদেরকে বলছে ফিক্সড কস্টটা আমাদেরকে বের করতে বলছে। এখন ফিক্সড কস্টের ক্ষেত্রে আমাদের কি সূত্র আছে, সেলস ইন্টু পিভি রেশিও মাইনাস প্রফিট। এবার সেলস আমাদের কত, সেলস হচ্ছে দেখেন আমরা এখানে 8 লক্ষ টাকা। এই জিনিসটা একটু মোস্ট ইম্পর্টেন্ট, কেন আমি বলতেছি আপনাদেরকে, যে 8 লক্ষ টাকা আমরা 21 সালের টাকাটা নিছি, তার মানে আমাকে কিন্তু প্রফিটটাও কিন্তু 21 সালের নিতে হবে। এই জিনিসটার মধ্যে অনেকে আসলে ভুল করে ফেলে। আমি যদি প্রফিটটা যদি 21 সালের নিই তাহলে আমাকে সেলসটাও 21 সালের নিতে হবে। আবার যদি আমি এই 21 সালটা না দিয়ে করি, আমি যদি 20 সালটা দিয়ে করি, তাহলে আমাদের উত্তর একই আসবে। হ্যাঁ, তো আমি এখানে 21 সালটা দিয়ে করে দিলাম, আপনারা বাসায় নিজে নিজে 20 সালটা দিয়ে করবেন যে উত্তরটা একই আসতেছে কিনা, এই 25,000 টাকা কিন্তু একই আসতেছে কিনা নিজে নিজে, এটা আপনাদের জন্য হোমওয়ার্ক। তাহলে এই প্রফিট হচ্ছে 1,75,000 টাকা, তারপর এই 8 লক্ষ 20% হচ্ছে 2 লক্ষ, মাইনাস 1,75,000 টাকা, এটা ক্যালকুলেশন করলে 25,000 টাকা। তার মানে আমি যে এই ক্যালকুলেশনটা করছি সেটা হচ্ছে আমি এই 21 সালেরটা দিয়ে করছি, 21 সালের রিকোয়ারমেন্টটাগুলো দিয়ে আমি 21 সালের কাজটা করছি। এখন আপনারা বাসায় এই 20 সালেরটা দিয়ে করবেন যে 25,000 টাকা আসতেছে কিনা। আশা করি ম্যাথটা বুঝতে পারছেন, খুবই ইজি, সূত্রের প্রয়োগ আর কি, আর কিছু না। এবার দেখেন 13 নম্বর ম্যাথে আমরা একটু চলে যাই। 13 নম্বর ম্যাথের প্রশ্নটাকে একটু পড়ি। 13 নম্বর ম্যাথের প্রশ্নটা হচ্ছে, দ্য ফলোয়িং পার্টিকুলার্স আর ওবিডেন্ট ফ্রম দ্য বুকস অফ এবিসি কোম্পানি।
ইয়ার দিছে, সেলস দিছে, কস্ট দিছে। আগের অঙ্কে দেখেন আমাদের প্রফিট দিছিল, এখন আমাদের কস্ট দিছে। প্রফিট আমাদের লাভ, কস্ট আমাদের ব্যয় ক্ষতি, যেটাই দেখ সমস্যা নেই। আবার যদি কোনো ম্যাথে যদি যে কষ্ট দিল প্রফিট দিবে, এরকম হবে না, একটা দিবে, হয় প্রফিট দিবে না হয় কষ্ট দিবে। আপনার তো ব্যবসার মধ্যে তো দুইটার মধ্যে একটা হবে, হয় লাভ হবে নাহলে তো ক্ষতি হবে, কিন্তু দোনোটা তো হবে না, লাভও ক্ষতি এরকম তো হয় না। হ্যাঁ, আপনার হয়তো আপনি এটা বলতে পারেন যে আমার এই বছরে ব্যবসা করে আমি পুরো সারা বছরে আমার লাভ হয়েছে এত টাকা। হ্যাঁ, আবার এটা বলতে পারেন যে আমার এই বছরে কিন্তু ব্যবসা করে আমার লাভ হয় না, লস হয়েছে এত টাকা। তো এই জন্য হয় কস্ট দিবে না হয় প্রফিট দিবে, দুইটার একটা দিবে। ফ্রম দ্য অ্যাবভ ইনফরমেশন ইউ আর রিকোয়ার্ড টু অ্যাসার্টেন। রিকোয়ারমেন্টটাকে কী বলছে? সিএম রেশিও বলছে, 2 বলছে ফিক্সড ওভারহেড বলছে, 3 বলছে ব্রেক ইভেন পয়েন্ট বলছে, 4 বলছে অ্যামাউন্ট অফ সেলস রিকোয়ার্ড টু আর্ন এ প্রফিট অফ টাকা 50,000 টাকা, 5 বলছে প্রফিট হয় এন সেলস অ্যামাউন্ট এত টাকা, 3 লক্ষ টাকা। এখন আমাদেরকে দেখেন কতগুলো আমাদের রিকোয়ারমেন্ট, মনে হচ্ছে না ম্যাথটা অনেক বড় হবে, কিন্তু আসলেই না। হ্যাঁ, কারণ এখানের মধ্যে অনেক সময় এই প্রশ্ন আমি 3 স্টার দিয়ে আমি আগে থেকে রাখছি, কারণ এটা ব্যতিক্রমের মধ্যে 99% প্রশ্ন। এমন আবার আগেও আসছে, দেখেন 2016 সালে MBA ফিলিতে আসছে। হ্যাঁ, তো কেন বলছে যে এটা আসলে 99%? এই ম্যাথটা আসলে খুব মানে আমার থেকে কেন জানি ইম্পর্টেন্ট মনে হয়। অনেকে মনে করে যে এটা অনেকগুলা যে অ্যামাউন্ট মানে রিকোয়ারমেন্ট দিলে মানে ম্যাথটা মনে অনেক বড় হবে, কিন্তু আসলে বিষয়টা এরকম না। দেখেন একটা টেকনিক তারা আমাদেরকে আসলে মানে আমাদের সাথে একটা গেম খেলার মতো আর কি। তাই আচ্ছা যাক, আমরা অঙ্কের মধ্যে যাই। সলিউশনের ক্ষেত্রে গিভেন দ্যাট, এই যে উপরে যে জিনিসটা আছে যে 4টা, এটা তারা আবার লিখছে। প্রথম নাম্বার রিকোয়ারমেন্টের মধ্যে কি বলছে? সিএম রেশিওটা বলছে। এখন সিএম রেশিও সূত্র আমরা জানি চেঞ্জ ইন প্রফিট ডিভাইডেড বাই চেঞ্জ ইন সেলস ইন্টু 100। এখন চেঞ্জ ইন প্রফিট কত? 12 লক্ষ। এই যে 12 লক্ষটা আমাদের কোথায় থেকে বের করছে? এই যে প্রফিটের ক্ষেত্রে, এই যে প্রফিট। এখন এখানে ওরা আসলে কস্ট থেকে এই জায়গার মধ্যে কস্ট থেকে প্রফিটটা আসলে বের করছে। কস্ট থেকে কেন প্রফিটটা বের করছে? এই যে সেলস থেকে মানে বিক্রয় থেকে ব্যয় বাদ দিলে তো আমাদের লাভ বের হয়, এরা এখানের মধ্যে এটা নিজেরা আসলে বের করে দিছে। এটা আসলে না দিলেও আসলে আমাদের হবে। আপনি এখানে মানে মনে তো আসলে করতে পারবেন। কীভাবে করতে পারবেন আপনাকে একদম সহজ কথায় বলে দিচ্ছি। আপনার ধরেন এখানে 15 সালে 90,000 টাকা আসছে, বিক্রি করছেন আপনি 90,000 টাকা, সেলস 90,000 টাকা বিক্রি হচ্ছে, কিন্তু ক্ষতি হচ্ছে 80,000 টাকা। তাহলে আর 10,000 টাকা যে অবশিষ্ট থাকবে সেটাই তো আপনার কি লাভ। হ্যাঁ, ওরা এখানের মধ্যে এটা করে দিছে, করেও দিতে পারবেন, না করলেও সমস্যা নেই। এবার দেখেন চেঞ্জ ইন প্রফিট 12 লক্ষ টাকা, 12,000 টাকা মাইনাস 10,000 টাকা, এটা আমরা চেঞ্জ ইন প্রফিটের ক্ষেত্রে আমরা বের করছি। এই যে 10,000 টাকা আর 12,000 টাকা। আর চেঞ্জ ইন সেলসের মধ্যে কি বলছে? চেঞ্জ ইন সেলসের মধ্যে সেমভাবে আবার সেলসের এই যে 1,30,000 টাকা থেকে 90,000 টাকা মাইনাস করছে। হ্যাঁ, তারপর আমরা দিলাম ইন্টু 100। তাইলে 12,000 থেকে 10,000 গেলে 2,000 টাকা, আর 1,30,000 টাকা থেকে 90,000 গেলে আমাদের 40,000 টাকা ইন্টু 100। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের 5% বের হবে। এই 5%টা হচ্ছে আমাদের সিএম রেশিও। আশা করি আমরা বুঝতে পারছি। এখানের মধ্যে মানে ওরা সেলসেরটা দিল, কস্টটা দিল, আর প্রফিটটাকে দিয়ে ওরা বের করছে। তো প্রফিটটা যদি আপনি যদি ওইখানের মধ্যে বের যদি না করেন, তাহলে এখানের মধ্যে আরেকটা লাইন আপনার বাড়তি হবে। এখানের মধ্যে আপনাকে আরেকটা লাইন বাড়তি করতে হবে। সেই লাইনটি কীভাবে করতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। ধরেন এখানের মধ্যে আমাদের কত 90,000 টাকা আছে, তাহলে এই 90,000 টাকা আগে লিখলাম, মাইনাস এবার এখান থেকে আমি 80,000 টাকা দিলাম, তাহলে আমাদের কত 10,000 টাকা থাকতেছে না? আবার এখানের মধ্যে এরকমভাবে লিখে দিব যে এটা হচ্ছে 15 সালেরটা বের করছি, এটা 16 সালেরটা, 1,30,000 টাকা মাইনাস 1,18,000 টাকা। তারপর এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তো তার চেয়েও সহজ আসলে এটা, যে এটা যদি এভাবে করা যায় এটাও একটা সুবিধা। এবার রিকোয়ারমেন্ট ট্রুতে কী বলছে? যে ফিক্সড ওভারহেড বের করতে বলছে। এখন ফিক্সড ওভারহেড যদি আমরা বের করতে যাই, তাহলে এই ফিক্সড ওভারহেডের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সূত্র সেলস ইন্টু সিএম রেশিও মাইনাস প্রফিট। এখন সেলসের আমাদের কত দেওয়া আছে? সেলস হচ্ছে আমরা 90,000 টাকা নিলাম। এখন এই সেলস কিন্তু দেখেন 15 সালেরটা নিছে আমাদেরকে, আপনি 16 সালেরটা দিয়ে করলেও হবে, একই আনসার আসবে। বুঝছেন? এটা বাসায় আপনারা নিজে করে প্র্যাকটিস করে দেখবেন, এটা আপনাদের জন্য হোমওয়ার্ক। তাহলে আমি 90,000 টাকা নিলাম, সিএম রেশিও এখন আমার কত 5% বেরোইছে, এখন আমি 5% দিলাম, মাইনাস প্রফিট হচ্ছে কত?
15 সালে আমাদের প্রফিট হচ্ছে কত, 10,000 টাকা, সেই 10,000 টাকা আমরা দিলাম। এবার 90,000-এর 5% হচ্ছে 4,500 টাকা মাইনাস 10,000 টাকা। 4,500 টাকা থেকে যদি আমাদের 10,000 টাকা যায়, হ্যাঁ, তাহলে আমাদের এই যে মাইনাস 5,500 টাকা থাকতেছে না, সেটা কি মাইনাস না? ছোটো সংখ্যা থেকে যদি বড় সংখ্যা যদি বিয়োগ যায় তাহলে তো কি মাইনাস ফিগারের হয়ে যাচ্ছে না, মাইনাস ফিগারের। এখন এই প্রশ্নটাই হচ্ছে এবার এখানে, যদি আমাদের ফিক্সড ওভারহেড যদি মাইনাস হয় তখন আর এরপর পরবর্তী স্টেপে যে ম্যাথগুলো আমাদেরকে দিছে, ব্রেক ইভেন পয়েন্ট, তারপরে অ্যামাউন্ট অফ সেলস রিকোয়ারমেন্ট টু আর্ন প্রফিট, তারপরে যে প্রফিট হয় সেলস অ্যামাউন্ট অফ টাকা এত, এই রিকোয়ারমেন্টগুলো আর করা যাচ্ছে না। কোনো একটা রিকোয়ারমেন্ট যদি আমরা করা শুরু করি প্রথম থেকে, তো কোনো একটা রিকোয়ারমেন্টের যদি আনসার যদি আমাদের মাইনাস ফিগারে চলে আসে, পরবর্তী রিকোয়ারমেন্টের ম্যাথগুলো আর করা যায় না। এই জন্য ওরা আমাদেরকে লিখে দিছে যে সিন্স ফিক্সড কস্ট ক্যান নট বি নেগেটিভ সো দ্য ইনফরমেশন ইজ রং। হ্যাঁ, এই জন্য রিকোয়ারমেন্ট 3, 4, 5 ইজ নট পসিবল বিকাম ফিক্সড কস্ট আর নট আনডিফাইন্ড। মানে ফিক্সড কস্ট কখনও আপনার এরকম ভেরিয়েবল হতে পারে না, মানে মাইনাস ফিগার হতে পারে না। ফিক্সড কস্ট সবসময় শিওর থাকতে হবে। যেমন আমি গত ভিডিওতে এই কথাটা বলছিলাম যে ধরেন আমার ঘর ভাড়া হচ্ছে 3,000 টাকা। এখন আমি 3,000 টাকা আমি শিওর জানি যে আমার আগামী মাস হলে 1 তারিখ আসলে আমাকে 3,000 টাকা দিতে হবে। কিন্তু বিদ্যুৎ বিল আমার এই মাসে 1,500 টাকা গেছে, কিন্তু গত মাসে কি আমি বলতে পারবো যে বিদ্যুৎ বিল আমার 1,500 টাকাই যাবে? এমনও হতে পারে, কমও হতে পারে, আবার বেশি হতে পারে। গরম বেশি হলে আমাদের ফ্যান চলবে তখন বেশি, হ্যাঁ, তখন দেখা যাচ্ছে যে কি আমার বিদ্যুৎ বিল বেশি হয়ে যাচ্ছে। বিধাম এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্ট। তো কাজে ফিক্সড ওভারহেড কখনো মাইনাস ফিগার হতে পারে না। ফিক্সড জিনিসটাই তো নির্দিষ্ট, যে মানে 15,000 15,000 এখানে কোনোভাবে এটা 15,000 হতে পারে, 10,000 হতে পারে, এরকম কোনো কিছু না। তো এরকম ম্যাথগুলো করার ক্ষেত্রে অনেকগুলো রিকোয়ারমেন্ট দিলে ঘাবড়ানোর কিছু নাই। আপনারা এই দুটা ম্যাথ করে, দুটা রিকোয়ারমেন্ট করার পরে তখন বুঝবেন, যখনই ধরেন দেখা যাচ্ছে যে আমি দ্বিতীয় নাম্বার ফিগার করা সময় দেখা যাচ্ছে আমার মাইনাস ফিগার আসে নাই, তাহলে দেখা যাবে নিচের একটা ফিগারে 3 নাম্বারের ফিগারে হয়তো মাইনাস ফিগার আসবে। একটা কথা আর কি, মানে এই ব্রেক ইভেন পয়েন্টটা ধরেন আগে দিল একটা কথা, ফিক্সড ওভারহেডটা পরে দিল। ফিক্সড ওভারহেডটা ধরেন পরে না দিল, ধরেন ফিক্সড ওভারহেডটা প্রশ্নের মধ্যে দিয়ে দিছিল, এই প্রশ্নে দিয়ে দিছিল, তখন কোনো না কোনো এক পর্যায়ে গিয়ে দেখা যাবে যে মাইনাস ফিগার আসছে। তখন আমরা বুঝবো যে এটা বিকাম ফিক্সড কস্ট আর ডিফাইন্ড, এটা আর হচ্ছে না। তার মানে এই পুরো একটা ম্যাথ দেখলে অনেক বড় বোঝা যাচ্ছে, কিন্তু আসলে ছোট দুইটা ম্যাথ করে আমরা 10টা নাম্বার করে ফেলতেছি। এই ম্যাথটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 99% বললাম আমি। ভালো করে এই ম্যাথটাকে একটু করবেন। মানে অনেক বড় মনে হইতেছে, কিন্তু আসলে ছোট। দুইটা অপশন করলে মাত্র আমরা, মানে এই ম্যাথগুলো যদি আপনি পারেন, মনে হচ্ছে না 5 মিনিটও লাগবে, কিন্তু 5 মিনিটে দেখেন আপনি 10 নাম্বার পেয়ে যাচ্ছেন। এই জন্য ম্যাথের মানে কী বলবো, বিশাল একটা অপরচুনিটি। ম্যাথগুলো আমরা যদি করি, আমাদের গোটা নাম্বার, ভালো নাম্বার তোলার জন্য পরীক্ষার ক্ষেত্রে ম্যাথের কোনো বিকল্প নেই। এই জন্য ম্যাথগুলো আপনাকে একটু ভালো করে দিতে হবে, সুন্দরভাবে সূত্র ভালো মুখস্থ করে, আর বেশি প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। থিওরি আপনি যতই পড়েন না কেন, মানে আমি নিজেও আমার পরীক্ষা এক্সামগুলোতে আমি থিওরিতে এত বেশি আমি পারি না, আমি থিওরি এত বেশি দিতামও না, বা কোনো রকম দিতাম আর কি। কিন্তু আমার সবসময় টার্গেট থাকতো যে আমি ম্যাথগুলা মানে একদম, মানে এটা 100%, মানে এটা গুলি মিস যাবে, কিন্তু ম্যাথ যাতে মিস না যায়, এরকম মানে বিষয়গুলো এরকম থাকতো আর কি। তো দেখা যাচ্ছে যে এই ম্যাথগুলোতে আপনার গোটা নাম্বার আপনার অল্পতে আসলে মানে নাম্বার তুলে ফেলতেছে। অনেক স্টুডেন্টগুলো মানে প্রচুর পড়তেছে, দেখতেছেন দিন রাত, কিন্তু এরপরও সে একটা প্রশ্ন সুন্দরভাবে লিখছে, তারপরও এক্সামিনার থিওরি প্রশ্নে আপনাকে 5-এ 5 কখনোই দিবে না, বড় জোর 3। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।